বান কত প্রকার? দেখো, বান অনেক প্রকারের হয়। ভিজে বান, জ্বালা বান, শুকনো বান, রক্তবান, এই ধরনের প্রকারের বান মারা হয়ে থাকে বা বান হয়। মাগুর মাছের গলায় মন্ত্র পাঠ করে একটা দড়ি দিয়ে একটা তাবিজ করে সেটা জলে ছেড়ে দেওয়া হয়। জলে ছাড়ার পর যদি মাগুর মাছটা ছটফট করবে, যতদিন ছটফট করবে তখন ওর দেহ ছটফট করবে। যখনই মাগুর মাছটা মারা যাবে, ওই ব্যক্তিও মারা যাবে। ও মানে মাগুর মাছের সাথে ওর প্রাণটা আর কি বেঁধে দেওয়া হবে। আচ্ছা, এবার মাগুর মাছ মারা গেলেই উনি মারা যাবে। যতদিন মাগুর মাছ কষ্ট পাবে ততদিন ওই ব্যক্তিও কষ্ট পাবে। আমি কিন্তু বান মারি না, বান কাটাই। ঠিক আছে? কেউ আমাকে বান মারার জন্য ফোন করবেন না। যদি আপনাদের কেউ বান মেরে থাকে তো আমাকে যোগাযোগ করবেন, আমি বান কাটিয়ে দেবো। কিন্তু বান মারার জন্য আমাকে ফোন করবেন না। ঠিক আছে? মানুষে ভালো করবো তো খারাপ করবো না। 2026-এ দাঁড়িয়ে মানুষ বশীকরণ কি করে? মানে তোমার কাছে এরকম কোনো ফোন আসে? তুমি নিশ্চয় রামায়ণ মহাভারত দেখেছো, বশীকরণ শব্দটা আছে। তা বশীকরণ কিন্তু আজকে থেকে না, বহু যুগ যুগ ধরে বশীকরণটা হয়ে আসছে। এবার এই যুগে 2026-এ বশীকরণ হয় আছে, কিন্তু লালসা চলে এসছে মানুষের মধ্যে। আচ্ছা, ঠিক আছে? মানে কাম, মানে মধ্যে বশীকরণ মানে কাম, মানে পরকীয়া প্রেম, যে পরের বউকে বশীকরণ করা। ঠিক আছে? তার সাথে ফিজিক্যাল রিলেশন করা। কথাটা খারাপ লাগলেও এটা কিন্তু বাস্তব। কিন্তু বশীকরণ হয়, দুজনকে চিনতে হবে, তাকে জানতে হবে। সেই ব্যক্তির সাথে কথা বলা হয়েছিল, দেখা গেল তোমাকে আমি বশীকরণ করব। তোমাকে আমি চিনি না, জানি না, তোমাকে বশীকরণ আমি কখনোই পারবো না। আচ্ছা, তোমার আমি গোত্র জানি না, নাম জানি না, তোমার ছবি জানি না। ঠিক আছে? কোনো তোমার সাথে কথা হয়নি, তুমি আমার সাথে কথা বলোনি, মানে কোনো সম্পর্ক ছিল না তোমার সাথে। কিছুটা ভালোবাসার সম্পর্ক থাকতে হবে তার সাথে। একটা তন্ত্র আছে মায়াং তন্ত্র, মানে খুব আমি শুনেছি যে কালা জাদুর রাজ্য মায়াং। এই মায়াং তন্ত্র কি সত্যি ভয়ঙ্কর? অবশ্যই ভয়ঙ্কর। আমি মায়াং তন্ত্রে মানে আসামে গিয়ে আমি মানে তাদের সাথে কথা বলে এমনকি কাজ করেছি। তাই? তাদের সাথে বসে কাজ করেছি। ওখানে সবাই তান্ত্রিক, ছোট ছোট বাচ্চা থেকে বুড়ো বয়সে সবাই তান্ত্রিক। কালা জাদু মানে এমন একটা এফেক্ট, মানে বশীকরণের কাজে বা যে কোনো কাজের জন্য যদি ওখানে গিয়ে কাজ করা যায়, সে কাজ হবে। গোসাই ঠাকুরের আড্ডায় আপনাদের আরও একবার স্বাগত। আপনারা জানেন গোসাই ঠাকুর প্রত্যেক সপ্তাহে নতুন নতুন অতিথির সাথে নতুন নতুন বিষয় নিয়ে আসে। আজকে আমরা গোসাই ঠাকুরের আড্ডায় পেয়েছি শ্রী বিষ্ণু আচারিয়াকে। ওয়েলকাম টু গোসাই ঠাকুরের আড্ডা। কেমন আছেন দাদা? ভালো আছি। প্রথমে যে প্রশ্নটা আমি আপনাকে করতে চাই সেটা হচ্ছে যে বান কত প্রকার? দেখো, বান অনেক প্রকারের হয়। আচ্ছা, প্রথমত জ্বালা বান, ভিজে বান বলে একটা জিনিস আছে, ভিজে বান, সেটা আমি পরে ব্যাখ্যা করে বুঝিয়ে দেবো। আচ্ছা, কেননা বান নিয়ে আলোচনা করছি এই কারণেই, মানুষ এখন বানটা বেশি পছন্দ করে। বানটা বেশি পছন্দ করে, তাই আমি বান নিয়েই একটু আলোচনা করছি। পরে আলোচনা অন্য বশীকরণ, বিচ্ছেদ, এগুলো নিয়ে আসবো। তো বান, ভিজে বান, জ্বালা বান, শুকনো বান, রক্তবান, এই ধরনের প্রকারের বান মারা হয়ে থাকে বা বান হয়। আচ্ছা, ঠিক আছে? বান এত প্রকার হচ্ছে, কিন্তু যেটা সাধারণ মানুষ জানতে চায়, অনেকেই বলে না সেই বিষয়গুলো। তা আমি চাইবো গোসাই ঠাকুরের আড্ডার দর্শকদের সেই বিষয়গুলো আপনি যদি তুলে ধরেন। সেটা হচ্ছে বান কিভাবে মারা হয়। দেখো, বান বিভিন্নভাবে মারা যায় বা মারা হয়। আচ্ছা, প্রথমত আমি বলি শুকনো বান। যদি কাউকে শুকনো বান মারা যায়, তার শরীর পুরোপুরি শুকিয়ে যাবে, আচ্ছা, পুরো দড়ির মতন হয়ে যাবে। তাই বানটা কিভাবে মারা হয়? এই বানটা মারা হয় যন্ত্রের মাধ্যমে, মন্ত্র পাঠ করে সেটা জাগিয়ে বান মারা হয়। আর তাছাড়াও শ্মশানে গিয়ে পুতুল তৈরি করে, মাটির পুতুল হোক বা
উল দিয়ে, ফুল দিয়ে হোক বা হোক আটা দিয়ে হোক, ওটা প্রতিষ্ঠা করে পুতুলটাকে প্রতিষ্ঠা করতে হয়। আচ্ছা, এই মৃত ব্যক্তি, কোনো মৃত ব্যক্তির নখ, চুল বা হচ্ছে জামা কাপড়ের টুকরো, বা মরে গেলে হচ্ছে বিধবা মহিলাদের যেমন সিঁদুর দেয় শ্মশানে, সেই সিঁদুর সংগ্রহ করতে হয়। আচ্ছা, সেগুলো দিয়ে তো যে ব্যক্তিকে বান মারা হবে তার ছবি লাগবে, ছবিটা রেখে মন্ত্র পাঠ করে তার উপরে বান মারা হয়। আর একটা বান আছে যেটা হচ্ছে মাগুর মাছের গলায় মন্ত্র পাঠ করে একটা দড়ি দিয়ে একটা তাবিজ করে সেটা জলে ছেড়ে দেওয়া হয়। জলে ছাড়ার পর যদি মাগুর মাছটা ছটফট করবে, যতদিন ছটফট করবে তখন ওর দেহ ছটফট করবে। আচ্ছা, যখনই মাগুর মাছটা মারা যাবে, ওই ব্যক্তিও মারা যাবে। ও মানে মাগুর মাছের সাথে ওর প্রাণটা আর কি বেঁধে দেওয়া হবে। আচ্ছা, এবার মাগুর মাছ মারা গেলেই উনি মারা যাবে। যতদিন মাগুর মাছ কষ্ট পাবে ততদিন ওই ব্যক্তিও কষ্ট পাবে। আচ্ছা, এবার হচ্ছে জলবানটা কি? জলবান হচ্ছে শরীরে জল জমে যাওয়া। নিশ্চয় শুনেছ যে কোনো ব্যক্তি শরীরে জল জমে যাচ্ছে, কিন্তু ডাক্তারের কাছে যাচ্ছে, কিন্তু ডাক্তার ওষুধ দিচ্ছে, কিন্তু কোনো ওষুধে কাজ করছে না, শরীরে জল জমতে শুরু করছে, গা পা ফুলে যাচ্ছে, তখন তাকে বুঝতে হবে তাকে বান মারা হয়েছে। আচ্ছা, আর দেখবে কোনো ব্যক্তি দেখবে চোখ মুখ লাল হয়ে যাচ্ছে, কোনো ক্ষত বিক্ষেপ নেই বা কাটাকুটি কিছু নেই, কিন্তু রক্তপাত হতে শুরু করে দিয়েছে, রক্তপাত হচ্ছে, বুঝতে পারছে না সেটা রক্ত, মানে তার শরীরে রক্ত জমে গেছে, মানে তাকে রক্তবান মারা হয়েছে। আচ্ছা, বুঝতে পেরেছ? সাধারণ মানুষ কি এটা বুঝতে পারবে যে তাকে বান মারা হয়েছে? মানে এরকম কোনো সিমটমস কি হয়? যখনই সাধারণ মানুষ কখন বুঝতে পারে, যখনই দেখছে যে ডাক্তারের ওষুধ কোনো কাজ করছে না, তখনই সেই ব্যক্তি বুঝতে পারে যে তাকে কেউ হয়তো ক্ষতি করে রেখেছে, মানে বান মারা হয়েছে সেটা বুঝতে পারে না, যে ক্ষতি করে কেউ করেছে, তখনই মানে আমাদের শরণাপন্ন হয়। আচ্ছা, যে ওনার কাছে গেলে হয়তো কিছু হতে পারে, কি ওর একটা কিছু। হ্যাঁ, একদম একদম। আচ্ছা, গোসাই ঠাকুরের আড্ডার দর্শকরা তোমার সাথে কিভাবে যোগাযোগ করবে? স্ক্রিনে তো আমাদের নাম্বার যাচ্ছে, তুমি তো স্ক্রিনে নাম্বার দিয়ে দিচ্ছ, হ্যাঁ, সরাসরি আমাকে ফোন করবে। ফোন করার কি কোনো নির্দিষ্ট টাইম আছে, মানে এই টাইমের মধ্যে ফোন করতে হবে? দেখো, আমি বলি সকাল 10টা থেকে রাত 10টা। যদি দেখা গেল আমি কারোর কাজে বসেছি বা কাজ করছি, তখন হয়তো আমি ফোনটা রিসিভ করতে পারছি না, তখন আমি ওনাকে ব্যাক করে নেবো। অথবা যদি দেখা গেল ব্যাক করছি না, সবাইকে তো ব্যাক করা সম্ভব হয় না, হোয়াটসঅ্যাপ করে দেবে যে দাদা আমি ফোন করেছিলাম, আমি আপনি ফোনটা রিসিভ করতে পারেননি, আমি ওনাকে লক করে নেবো। ঠিক আছে? আচ্ছা, তোমার দীর্ঘ অ্যাস্ট্রোলজি তান্ত্রিক কেরিয়ারে এরকম কোনো ঘটনা আছে যেটা তোমার মনে দাগ কেটে গেছে? এই বান মারা বা এই টাইপ বান মারার ওপর কোনো ঘটনা আছে? আমি ছোট্ট একটা ঘটনা বলি বান মারা নিয়ে। আমার চেম্বারে এসেছিল, শিয়ালদা চেম্বারে একজন মহিলা এসেছিলেন। আচ্ছা, উনার একটা রিলেটিভকে সঙ্গে করে নিয়ে এসেছিলেন। আনার পর উনি আমার চেম্বারে আসলেন, আসার পর আমাকে বললো, দাদা আমি যেন দিন দিন শুকিয়ে যাচ্ছি, খাওয়া দাওয়া করছি কিন্তু হজম হচ্ছে না, বমি হয়ে যাচ্ছে খাবারটা, আর আমি ঘুমাতে পারছি না, ঘুম আসছে না, কেউ যেন আমাকে গলা টিপে ধরছে। তো আমি পুরো ডিটেলসটা দেখে নিলাম, দেখে নিয়ে আমি দেখলাম যে ওনাকে বান মারা হচ্ছে, মানে বান মেরেছে। তো ওনাকে আমি বললাম যে আপনি এক কাজ করবেন, পরের নেক্সট যখন আসবেন বাড়ির থেকে 2টো পাতিলেবু, মানে আপনি দোকান থেকে কিনবেন, একদমে কিনবেন পাতিলেবু, আর 2টো পানের পাতা, আর বাড়ির থেকে মাটি নিয়ে আসবেন। উনি নিয়ে এসেছিলেন। আনার পর আমি চেক করে দেখলাম, হ্যাঁ তার রিলেটিভই বান মেরেছে। রিলেটিভ তার সম্পত্তি নেওয়ার জন্য বানটা মেরেছে। দিন দিন শুকিয়ে যাচ্ছে, খাওয়া দাওয়া, কোনো ডাক্তার দেখিয়েছে, ডাক্তারে কোনোভাবেই কাজ করতে পারছে না, মানে ওষুধে কাজ করছে না,
এবার আমি উনাকে বললাম, আমি বললাম আমি পরিষেবা আমি টাকা পয়সা নিই না, কিন্তু যে জিনিসপত্র খরচা সেগুলো আমাকে কিনে দিতে হবে। আচ্ছা। উনাকে আমি বললাম যে এই অ্যামাউন্টের জিনিস খরচা হতে পারে। উনি বললো না, আমার পক্ষে সম্ভব না। আমি বললাম তাহলে কীভাবে হবে? তা আমি বললাম ঠিক আছে, আমি দেখছি কি করতে পারি। যে লেবুটা এনেছিল, 2টো লেবু, আমি বললাম এই লেবু দুটি যখন আপনি এনেছেন, আমি এই লেবুটা আমি পরিয়ে দিচ্ছি। আর একটা কথা বলি, আমি কিন্তু বান মারি না, বান কাটাই। ঠিক আছে? কেউ আমাকে বান মারার জন্য ফোন করবেন না। যদি আপনাদের কেউ বান মেরে থাকে তো আমাকে যোগাযোগ করবেন, আমি বান কাটিয়ে দেবো, কিন্তু বান মারার জন্য আমাকে ফোন করবেন না। মানে তুমি নেগেটিভ কোনো কাজ? আমি নেগেটিভ কাজ করি না, পজিটিভ কাজ করি। ঠিক আছে? মানুষের ভালো করব তো খারাপ করব না। বিপদে পড়লে মানুষ অবশ্যই। ঠিক আছে? এবার উনি এসেছিলেন, আসার পর আমি উনাকে 2টো লেবু দিলাম। উনাকে আমি বললাম এই লেবু আর পান আমি পরিয়ে দিলাম, যেহেতু আপনি টাকা খরচা করতে পারছেন না, কিন্তু আপনি যদি না খরচা করতে পারেন আপনার এই সমস্যা কখনো মিটবে না। আপনাকে বান মারতেই থাকবে, আপনি একসময় শেষ হয়ে যাবেন। এবার সেই লেবুটা আমি পুরো পরিয়ে দিলাম আর বললাম যে আপনি যে 2টো লেবু দিচ্ছি, লেবু অথবা পান, এইটা উধাও হইতে পারে, আপনি কিন্তু ভালোভাবে রাখতে হবে। বললো তাহলে আমি এক কাজ করি, প্লাস্টিকের মধ্যে ভালো করে মুড়িয়ে দেবো, তাহলে আর কোনোভাবে হারাবে না জিনিসটা। আমি বললাম দেখুন, জিনিসটা কিন্তু হারিয়ে যেতে পারে, হারিয়ে গেলে কিন্তু বিশাল মুশকিল আছে। বললো না না, কোনো অসুবিধা নেই, আমি ঠিক করে রেখে দেবো। ছাদের ওপর যাই হোক প্লাস্টিক দিয়ে মুড়িয়ে ভালো করে রেখে দিয়েছে, ভালোভাবে রেখে দিয়েছে। রাখার পর 1 সপ্তাহ বলেছিলাম রাখতে, ঠিক 3টে দিনের মাথায় আমাকে ফোন করছে, দাদা আমি লেবুটা আর পাচ্ছি না। আশ্চর্য ঘটনা, আমাকে অবাক। ঠিক আছে? মানে আমাকে ফোন করে বলছে দাদা আমি অবাক হয়ে গেছি যে কী করে হলো, আমি আমি নজরে রেখেছি, কিন্তু লেবুটা আর পাচ্ছি না। আমি বললাম তো বলেই দিয়েছি যে লেবু অথবা পান উধাও হইতে পারে, আমি এটা পুরোপুরি সত্যি কথা বলছি। ঠিক আছে? এবার সেই লেবুটা উধাও হয়ে গেছে। উনি তো আশ্চর্য, বুঝি দাদা এ কী হলো? তখন আমাকে এখন সেলুট দেয়, দাদা সত্যি। শেষ পর্যন্ত বলছে দাদা আমি একটু গুছিয়ে নিই, ঠিক আছে, আমাকে তো বাঁচতে হবে, আমার পরিবারকে বাঁচাতে হবে। বললাম দেখুন আমি তো বলেই দিয়েছি, এই লেবুটা দিয়েছি, এটাই লাস্ট, যদি হয় তো ভালো, নাহলে আমার মতন অনেকে আছে, আপনি করে নিতে পারেন। ঠিক আছে? আমি বলছি না আপনি আমার কাছে কাজ করুন, যিনি কাটাতে পারবেন ওনার কাছে কাটাবেন, কিন্তু আপনি তো প্রমাণ পেলেন। বলছে হ্যাঁ দাদা আমি প্রমাণ পেয়েছি। এইসব ঘটনা অনেক আছে। বান যারা মারছে, মারা যেমন যায় বান কাটানো যায়। তা সেটাই বলি, যদি আপনাদের মনে হয় যে বান মেরেছে বা ওষুধে কাজ করছে না, একবার যোগাযোগ করুন। ঠিক আছে? আমি আছি আপনাদের পাশে। মানে যদি কারোর ওপর কোনো তন্ত্রক্রিয়া হয়ে থাকে বা কালা জাদু হয়ে থাকে, সেটা ডাক্তার ধরতে পারবে না কোনোভাবে। ডাক্তার ওষুধ দেবে, ঠিক আছে, কাজ হচ্ছে না, ডাক্তার দিচ্ছে তো, ঠিক আছে, ওষুধ দিচ্ছে কিন্তু কাজ করছে না, ডাক্তার কি করে বুঝবে? যে যেটা নিয়ে কাজ করে। ঠিক, তার মানে হচ্ছে যে যখন মানুষের ওষুধে কোনো কাজ হবে না, তখন কোথাও গিয়ে একটা চান্সেস থাকে যে তার উপর কোনো ক্রিয়া হয়েছে। আর ম্যাক্সিমাম ক্রিয়াগুলো করে, ক্ষতিগুলো করে রিলেটিভের মধ্যে, আত্মীয় স্বজন, সম্পত্তি। এটা আমি ঠিক আছে অনেকের কাছেই শুনেছি যে আমার গোসাই ঠাকুরের আড্ডায় অনেকেই তো আসে, তো অনেক ম্যাক্সিমাম 90% এটাই বলে যে আত্মীয় স্বজনরাই বেশি মারে, ক্ষতিটা করে বেশি। সম্পত্তি, আরে মাকে বান মেরে দিচ্ছে, মা ছেলেকে বান মেরেছে, শুনতে খারাপ লাগলেও এটা বাস্তব হয়ে যাচ্ছে। এই সম্পত্তি লোভে মানুষ এতটা নিচে নেমে গেছে, সম্পত্তির লোভে মানুষ বলে মানছে না, মানুষকে হত্যা করে দিচ্ছে, যাকে পাচ্ছে বান মেরে দিচ্ছে। তার জন্য কাটানোর উপায় আছে, কিন্তু সেটা আগের থেকে গার্ড দিয়ে তাহলে আর সমস্যাগুলো হয় না। তাকে বানু মারতে পারবে না, তার ক্ষতি করতে পারবে না। আচ্ছা, আমাদের গোসাই ঠাকুরের আড্ডায় অনেকেই কমেন্ট করেন যে
2026-এ দাঁড়িয়ে এগুলো কোনো ব্যাপার নাই, এগুলো কিছুই হয় না, সবটাই সায়েন্স, তন্ত্র বলে কিছু দেখো নেই? এটা হতেই পারে, যার মঙ্গল স্ট্রং থাকবে, ঠিক আছে, তার এই ধারণাগুলো আসবে। আমি বিশ্বাস করি না, জ্যোতিষ তন্ত্র বিশ্বাস করি না মঙ্গল স্ট্রং থাকলে, ঠিক আছে, কারণ মঙ্গল হাই লেভেলে রয়েছে। আচ্ছা। মানে সহজে জ্যোতিষ তন্ত্র বিশ্বাস করে না। যখন বিপদে পড়বে তখনই কিন্তু জ্যোতিষ তান্ত্রিকের কাছে আসবে, মানে তখন বিশ্বাসটা করবে। অবশ্যই। দেখো, আমরা তান্ত্রিক বা জ্যোতিষ দুটোই, ঠিক আছে। এবার হচ্ছে আমাদের কি সমস্যা হয় না? অবশ্যই সমস্যা হয়, ঠিক আছে। যে তান্ত্রিক জ্যোতিষে সমস্যা হতে পারে না, অবশ্যই সমস্যা আছে। আরে শ্রীকৃষ্ণের মৃত্যু হয়েছিল, তিনিও যুদ্ধ করেছিলেন, ঠিক আছে, তিনিও অশান্তির মধ্যে ভোগ করেছিলেন। হ্যাঁ নিশ্চয়ই, 100 বার। তাই তো, তিনি তো পারলে সব কিছু করে দিতে পারতো তো। তাহলে উনার মৃত্যুটা হলো কেন? উনাকে তীর মেরে তো হত্যা, মানে বুঝতে পারেনি, তীর মেরে উনাকে মারা হয়েছিল। পরে ক্ষমা চেয়ে যে জিনিসটা না আমি ক্ষমা হয়েছে, কিন্তু শ্রীকৃষ্ণ তখন বললেন যে এটা তো আমার কর্মফল। সবাইকে মরতে হবে, সবাই সমস্যা আছে, আমারও আছে, তোমারও আছে, রামশ্যাম যদুমধু সবারই সমস্যা থাকবেই, সে যত বড় তান্ত্রিক হোক আর জ্যোতিষ হোক। অনেকে বলতো জ্যোতিষ তো সমস্যায় ভুগছে, ঠিক আছে, উনি নিজের কুষ্টিটা দেখে নিতে পারলো না। কারেক্ট, একদম ঠিক কথা বলেছো তুমি। কিন্তু এগুলো হয় না, ঠিক আছে। মহাপ্রভু শ্রীকৃষ্ণ, ঠিক আছে, তারাও তো মৃত্যু, তারা তো হচ্ছে একদম স্বয়ং ভগবান, তারা পর্যন্ত মৃত্যুকে ঠেকাতে পারেনি, তাদের সমস্যা ঠেকাতে পারেনি। হ্যাঁ, থাকবেই। এবার হচ্ছে জ্যোতিষ তন্ত্র অনেকে বিশ্বাস করে না, তার মঙ্গল প্রচণ্ড স্ট্রং হাই লেভেলে রয়েছে, বিশ্বাস করে না। এবার একসময় ওনাকেও বিশ্বাস করতে হবে। যখন আমরা পাচ্ছি না, ঠিক আছে, ডাক্তার কাছে যেতেই হবে, তখন কিন্তু আমরা ডাক্তার কাছে যাই। তার আগে কিন্তু যাই না। তার আগে গ্যাসের ওষুধ বা ওষুধ খেয়ে আমরা যতটা পারি নিজেদের মতো ট্রিটমেন্ট করতে, কন্ট্রোল করতে থাকি। আচ্ছা, এই বছরটা 2026 একটু অন্যরকম বছর জ্যোতিষ শাস্ত্র অনুযায়ী। এই বছরে অনেকের অনেক কিছু ভালো আছে, অনেকের অনেক কিছু খারাপ হতে পারে 2026-এ। তোমাকে যদি আমি একটা প্রশ্ন করি, সেটা হচ্ছে 2026-এ দাঁড়িয়ে মানুষ বশীকরণ কি করে? মানে তোমার কাছে এরকম কোনো ফোন আসে? দেখো, একটা কথা বলি, কথাটা হচ্ছে বশীকরণ, যখন তুমি নিশ্চয় রামায়ণ মহাভারত দেখেছো, বশীকরণ শব্দটা আছে। তা বশীকরণ কিন্তু আজকে থেকে না, বহু যুগ যুগ ধরে বশীকরণটা হয়ে আসছে। এবার এই যুগে 2026-এ বশীকরণ আছে, কিন্তু বিবেচন লালসা চলে এসছে মানুষের মধ্যে। আচ্ছা, ঠিক আছে, মানে কাম, মানে মধ্যে বশীকরণ, মানে কাম, মানে পরকীয়া প্রেম, যে পরের বউকে বশীকরণ করা, ঠিক আছে, তার সাথে ফিজিক্যাল রিলেশন করা। কথাটা খারাপ লাগলেও এটা কিন্তু বাস্তব। কিন্তু বশীকরণ হয়, দুজনকে চিনতে হবে, তাকে জানতে হবে, সেই ব্যক্তির সাথে কথা বলা হয়েছিল, দেখা গেল তোমাকে আমি বশীকরণ করব, তোমাকে আমি চিনি না, জানি না, তোমাকে বশীকরণ আমি কখনোই পারবো না। আচ্ছা, তোমার আমি গোত্র জানি না, নাম জানি না, তোমার ছবি জানি না, ঠিক আছে, কোনো তোমার সাথে কথা হয়নি, তুমি আমার সাথে কথা বলোনি, মানে কোনো সম্পর্ক ছিল না তোমার সাথে, কিছুটা ভালোবাসার সম্পর্ক থাকতে হবে তার সাথে। আচ্ছা, বশীকরণ মানে অচেনা ব্যক্তিকে হবে না। অজানা, তাহলে যাকে তাকে তো বশীকরণ মানুষ। হ্যাঁ, মানে এই প্রশ্নটা আসে যে এই তান্ত্রিক বা অ্যাস্ট্রোলজার এতই যখন বশীকরণ জানে, তারে আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী এবং প্রধানমন্ত্রী এদের কেন বশীকরণ করে না? সবাইকে তো বশীকরণ, মানে এইটা আমি সেই জন্যই তো ক্যাপচার করে নিতাম, তাই না? ঠিক আছে, এক্স্যাক্টলি, আমি সেই প্রশ্নটারই আর কি ডিফাইন করছি তোমাকে, যে অজানা হবে না, দুজনকে চিনতে হবে। কথা বলেছে, ঠিক আছে, তার সাথে কিছুদিন কথা বলেছে, তার সাথে সম্পর্ক ছিল, কিছুটা ভালো লাগা বা কথা বলা, ঠিক আছে, তবেই তাকে বশীকরণ করা সম্ভব হবে। আচ্ছা, আদারওয়াইজ সম্ভব নয় না। আর বশীকরণের কিছু কিছু জিনিস লাগে, সেগুলো
মানে যেমন কাম সিঁদুর, কামিনী সিঁদুর, সেটা আগেও বলেছি, ঠিক আছে, আচ্ছা মানুষজন জানে, ঠিক আছে। আচ্ছা এইসব সিঁদুর দিয়ে যদি বশীকরণ করা হয়, আর কিছু কিছু জিনিস আছে, যেমন একজন ব্যক্তির আমি বশীকরণ করছিলাম, তো হচ্ছে প্রথমে গাছ দিয়ে, মানে গাছের শেকড় দিয়ে, সেটা কি গাছ কি শেকড় সেটা বলা যাবে না, ঠিক আছে। আচ্ছা এগুলো বললে আর আমার পরে আমি যখন কোনো ব্যক্তির কাজ করব হবে না। সেই কাজটা আর হবে না, ঠিক আছে। গুপ্ত বিদ্যা তো এগুলো এগুলো? গুপ্ত বিদ্যা। আর এইসব বিদ্যা কখনো, এই যে টোটকা টুকটাক যেগুলো দেওয়া হয়, ঠিক আছে, রেমেডি। কোনোভাবে কাজ করে না, এগুলো তো কোনোভাবে কাজ করবে না, ঠিক আছে। আচ্ছা তা দাদা এই করেছি, সেই টুটকাতে কোনো কাজ হচ্ছে না। তাহলে ফেসবুক খুললেই যে বলে যে এত রেমেডি, এই কর্পূর জ্বালান বাড়ির নেগেটিভিটি কেটে যাবে, কিংবা সেটা কিছু তিল, সেটা বাড়ির নেগেটিভ কাটানো যেতে পারে, যেমন বশীকরণ। হ্যাঁ। বশীকরণটা করা সম্ভব না, আচ্ছা নেগেটিভ বা হচ্ছে দেখা গেলো টাকা পয়সা থাকছে না, এইগুলো করা যেতে মানে পারে। গুপ্ত জিনিসের রেমেডি কাজ করবেই না না। না, ওগুলো করবে না। আচ্ছা আচ্ছা এগুলো কোনোভাবেই কাজ মানে করবে না। এগুলোর একজন এক্সপার্ট হতে হবে, মানে এক্সপার্টের কাছে যেতে হবে, অবশ্যই তবেই সেটা হবে। তবেই সেটা কাজ হবে। হুম। তাহলে আমাদের স্ক্রিনে তো তোমার ফোন নাম্বার যাচ্ছে, হ্যাঁ, যারা ধরো তোমার সাথে যোগাযোগ করতে চায়, আর একবার তুমি যদি আমাদের বলে দাও দর্শকদের যারা এখন থেকে ভিডিওটা দেখছে, যে কখন ফোন করবে তোমাকে। সকাল 9টা থেকে রাত 10টা। যদি ফোন না রিসিভ করতে পারি তাহলে আমাকে হোয়াটসঅ্যাপ করে দেবে, যে নাম্বারটাই তুমি দিয়ে দিচ্ছ সেটাই আমার হোয়াটসঅ্যাপ নাম্বার। আচ্ছা সেটাই ঠিক আছে? হবে। হ্যাঁ। আর একটা বশীকরণ নিয়ে একটা ছোট কথা বলি, হ্যাঁ বলো। যে একজন ব্যক্তির বশীকরণ আমাকে দিয়েছিল, অনেক জায়গায় ঘুরে ঘুরে কাজ পারিনি, তো হচ্ছে আমার কাছে এসেছিল, আমি ওনার বশীকরণটা করে দিলাম। কিভাবে? আমি একটা গাছকে, মানে গাছের শেকড় দিয়ে বশীকরণ করে দিয়েছিলাম, অনলি গাছ। সেই গাছটাকে প্রথমে মাটি খুঁড়ে শেকড়টা বার করে হাফ বার করেছি, হাফ মাটির তলায় ঢুকে আছে। ওনার ছবি দিয়ে, নাম গোত্র দিয়ে, আর 3টে কস্তুরি লাগে, 3টে কস্তুরি, আর কাম সিঁদুর, আর কামিনী সিঁদুর, আর কামাক্কা সিঁদুর, এই 3টে। এই মাটিটা খুঁড়ে ওর মধ্যে আর একটু জল বাতাসা, শেকড়টাকে পুরো হচ্ছে জাগাতে হবে। আচ্ছা শেকড়টা জাগানোর জন্য এগুলো সব দেওয়া হলো, বড় করে মাটি খুঁড়ে। এবার অর্ধেক কিন্তু শেকড়টা ঢুকে আছে, যেই ব্যক্তির নামে বশীকরণটা করা হবে। এবার শেকড়টা দেখতে হবে যে আস্তে আস্তে ও নিজে আসছে কিনা, নিজে ওই মাটি ভেদ করে আসবে। মানে ওইটা ইনস্ট্যান্ট নাকি এটা আস্তে আস্তে আসবে? না, আস্তে একবারে আসবে না, আস্তে আস্তে আসবে। আচ্ছা ঠিক আছে। না মানে আমি বলতে চাইছি যখন ওই কাজটা ক্রিয়াটা করা হচ্ছে তখনই কি আসবে নাকি পরের দিন বা তারপরের না দিন? না, ওটা হচ্ছে 11 দিন টাইম ও লাগে। আচ্ছা 11 দিনের মাথায় ওটা আসবে, ওটা কারণ আসবে। আমাকে জাগাতে হবে, তো জাগাতে তো টাইম লাগবে। সেটা আমাকে জাগিয়ে পুরো, তারপরে ওই শেকড়টা আস্তে আস্তে মাটির তলা থেকে বার হবে। আচ্ছা বার হওয়ার পর যে ছবিটা দেওয়া হয়েছে, সেই ছবির ওপরে, মানে মেয়েটার ছবি, ছেলেটার ছবি, যাকে চাইছে দুজনকে, যদি ওই শেকড়টা যদি মাটির ভেদ করে যদি পুরো একদম ছবির ওপরে যদি থামে বা আসে, তাহলে বশীকরণ করা সম্ভব হয় সেই শেকড়টা দিয়ে। আর কি কাম সিঁদুর, কামিনী সিঁদুর, আর কামাক্কা সিঁদুর যেটা বললাম, আর হচ্ছে কস্তুরি, আচ্ছা এই কটা জিনিস দিয়ে মাদুলির কবজের ভেতরে ভরে ওই ব্যক্তিকে দেওয়া হলে সে রেজাল্ট পেয়ে যাবে। সে পাগলের মতো ছুটে ছুটে বেড়াবে তাই খোঁজার জন্য, পাগল হয়ে যাবে। তাই না? হ্যাঁ অবশ্যই, মানে কাজ হয়। দেখো আমি অবশ্যই কাজ হবে, আমি মানুষ ঠকাই না, পরিষ্কার কথা, ঠিক আছে, উপরওয়ালা সব দেখছে, ঠিক আছে। আমি যদি তাদেরকে ঠকাই, আমাকে ঠকতে হবে। আচ্ছা এখানে আমি একটা কথা বলি, সেটা হচ্ছে যে অনেকে তো এটা খারাপ কাজে ইউজ করে, মানে বশীকরণটা। ধরো এরকম তুমি যেটা বললে যে কেউ ধরো পরকীয়ার ক্ষেত্রে কিংবা অন্য বাড়ির বা পর স্ত্রীকে বশীকরণ করতে চাইছে, সেই জন্য আর কি তোমার সাথে যোগাযোগ করলে, তখন দারুণ একটা প্রশ্ন করেছো। এবার হচ্ছে আমি তারাপীঠে হোমযজ্ঞ করছিলাম, হ্যাঁ, করা তার আগে আমার সাথে কন্ট্যাক্ট করে গেছে, দাদা আমি একজনকে ভালোবাসি, আমি বশীকরণ করতে চাই। আচ্ছা আমি বললাম খুব ভালো কথা, চলে এসো। আমি বললাম এই জিনিস লাগবে, এই অ্যামাউন্টের খরচা হতে পারে, ঠিক আছে, জিনিসগুলো তো আমাকে কিনে দিতে হবে। এবার বললো ঠিক আছে, রাজি হয়ে গেল, কোনো অসুবিধা নেই। এবার উনি কন্ট্যাক্ট করে আমার সাথে আসলো, শ্মশানে বসে হোমযজ্ঞ করছি, রাত 8টায় হোমযজ্ঞ শুরু হয়েছে। এবার হোমযজ্ঞটা শুরু হওয়ার সঙ্গে সঙ্গে আমার সাথে আসলো, বললাম আসো বসো।
বসার পর ছবিটা দিল, ছবিটা দেওয়ার পর আমি যা ক্রিয়াকলাপ সামনে বসে কাজ করে দিলাম। উনি দেখলো, হ্যাঁ কাজ দাদা দারুণ কাজ হয়েছে, ঠিক আছে। আমি যেটা দেওয়ার একটা কবচ তৈরি করে দিলাম, ওখানে কবচটা বাড়িতে নিয়ে গেল। নিয়ে যাওয়ার পর যেদিন নিয়ে গেছে, বাড়িতে যখন রেখেছে তখনই জ্বালা পোড়া শুরু হয়ে গেছে। আমাকে ফোন করছে, দাদা আমি তো বশীকরণের জন্য গিয়েছি, এটা সত্যি ঘটনা, তুমি বিশ্বাস করো, মানে আমি মানে একটাও মিথ্যা কথা বলছি না, এখনো আমার প্রুফ আছে, মানে প্রমাণ আছে। এবার সে জ্বালাপোড়া করছে। দাদা আমি ভালো কাজের জন্য গেলাম। আমি বললাম, দেখো তুমি যদি ভালো কাজের জন্য আসো তাহলে জ্বালাপোড়া করবে না, নিশ্চয়ই তুমি কোনো নেগেটিভ কাজ নিয়ে এসেছিলে আমার কাছে। বলছি কীরকম? আমার যে তুমি এসেছিলে নেগেটিভ কাজ করে। বললাম ঠিক আছে, আমি একটু দেখে নিচ্ছি। দেখে নিয়ে আমি পুরো আয়না দর্পণ করে দেখে নিলাম। দেখে নিয়ে আমি বললাম কিনা, তোমার তো বউ আছে। ও অবাক, আর একটা বাচ্চাও আছে, তুমি আমাকে কেন লুকিয়েছ? বাচ্চাটা দুধ খাচ্ছে না, মানে বাচ্চাটা ভয় পাচ্ছে। ওই যে ছেলেটা এসেছিল শ্মশানে, তার বাবা, আচ্ছা তার বাবা এসেছিল, মেয়েটা মানে বাচ্চাটার বয়স বেশি না, মোটামুটি কত হবে, এই 2 বছর 2.5 বছর বয়স। এবার দুধ খাওয়া ছেড়ে দিয়েছে, ঠিক আছে, সে কান্নাকাটি শুরু করছে, অবাক পুরো একদম। আমাকে ফোন করছে, দাদা আমি কি ব্যাপার, আমি এখন কি করব? বললাম এইগুলোই তো ভুল করো, যখন কাজ করবা তখন আমাকে বলে করবা যে দাদা আমার এই ব্যাপার আছে, আমার বউ আছে, কিন্তু মেয়েটাকে ভালো লাগে, আমি বশীকরণ করতে চাইছি, আমি করব না করব সেটা তখন বলবো আমি। তুমি কেন এই তোমার বাড়িতে বউ আছে, বাচ্চা আছে, ঠিক আছে, তুমি নেগেটিভ কাজ কেন করতে আসলে? হবে তো। তখন ভয় পেয়ে গেছে, দাদা এখন কি করা যায়। বললাম এক কাজ করো, বাড়িতে গঙ্গা জল আছে? বললো হ্যাঁ দাদা আছে। আমি বললাম সারা বাড়িতে ছিটিয়ে দাও, তার আগে যে কবচটা আমি দিয়েছি সেটা হচ্ছে নদীর জলে ফেলতে হবে, কোনো পুকুরে জলে ফেললে হবে না, নদীর জলে, মানে বহমান স্রোতে। নদীর জলে ফেলবে। ফেলার পর তুমি আর পেছনের দিকে তাকাবে না, সোজাসুজি চলে আসবে। সোজাসুজি চলে এসে বাড়িতে গঙ্গা জল ছিটিয়ে দেবে চারিদিকে। হ্যাঁ, গঙ্গা জল ছিটিয়ে দেওয়ার পর সঙ্গে সঙ্গে 5 মিনিটের মধ্যে আমাকে ফোন করেছে, দাদা এখন বাচ্চা দুধ খাচ্ছে, কান্নাকাটি করছে না। তখন আমি বললাম, দাদা সত্যিই কাজ হয়, ঠিক আছে, আমি প্রমাণ পেলাম, এতদিন আমি বিশ্বাস করিনি, ঠিক আছে, আমি অনেক জায়গায় গিয়েছি কিন্তু কাজ হয়নি, কিন্তু আপনার এই প্রমাণ দেখে আমি সত্যিই আমি। তখন বললাম কি কাজটা করা যাবে না? বললাম না, খারাপ কাজ খবরদার আমাকে বলবে না, তোমার একটা বাচ্চা আছে, একটা বউ আছে, তোমার বউ যদি আজকে এই কাজটা করতো তোমার কতটা খারাপ লাগতো বলো? আচ্ছা, এটা তো তোমার কাছে, ধরো তুমি এটা অজান্তে হলো, তোমার কাছে এরকম কোনো ফোন আসে যে আমি এরকম একটা মেয়েকে ভালোবাসি, যার সাথে আমার সম্পর্ক নেই, কিন্তু সে বিবাহিত, মানে ফোনে বলে আমি তাকে বশীকরণ করতে চাই, এরকম ফোন আছে? হ্যাঁ, অনেক প্রচুর। তার মানে মানুষের এরকম চাহিদাটা থাকে, বলো যে অবশ্যই এইভাবে বশীকরণ করে। এখন ম্যাক্সিমামই তাই, পরকীয়া প্রেম যেটা বলে, পরকীয়া প্রেম। আমি বলি যে দেখা গেল তার 5 বছরের প্রেম বা 3 বছরের প্রেম, 10 বছরের প্রেম, সেই সব সম্পর্ক ভেঙে যাচ্ছে তো। তারা দুজন 10 বছর ধরে প্রেম করছে, তাদের মধ্যে ফিজিক্যাল রিলেশন থেকে শুরু করে সব কিছু হয়ে গেছে, কিন্তু হট করে ছেলে অথবা মেয়ে এমনকি রেস্টই হয়ে গেছে, কিন্তু পুরো হচ্ছে আর চাইছে না। যখন যতই রেস্টি হোক, ঠিক আছে, সে যদি না চায় কেউ কোনোভাবে কিছু করতে পারবে না। হাউমাউ করে কাঁদছে মেয়েটা, দাদা এখন কি করি? সেসব কাজ করে দিয়েছি। আচ্ছা, খারাপ কাজ আমরা শুনলাম দাদা, বশীকরণ দিয়ে ভালো কি কি কাজ করা যেতে পারে? দেখো, বশীকরণের অনেক কিছু ভালো কাজ করা যেতে পারে। তাহলে প্রথমে ভালো সম্পর্ক, প্রথমে বলি ভালো সম্পর্ক। সে 5-10 বছর প্রেম করছিল, সেই সম্পর্কে কেটে গেছে, তাকে জোড়া লাগাও, কোনো অসুবিধা নেই, করে দেবো। আচ্ছা, দেখা গেল তার মা দেখলো 2 সন্তান, বড় সন্তানকে ভালোবাসছে, ছোট সন্তানকে ভালোবাসছে না, হয়তো এগুলো, ঠিক আছে, আমি করে দেবো, ঠিকঠাক করে দেবো। আচ্ছা, আর একটা জিনিস বর্তমান দিনে খুব বেশি করে চারপাশে ছড়িয়ে যাচ্ছে, সেটা হচ্ছে যে মানুষের এখন ভীষণ শত্রু। এই শত্রুকে দমন করা যায় কোনোভাবে? শত্রুকে অবশ্যই দমন করা যায়। ম্যাক্সিমাম যারা কাজ করছে দমন এখন করতে পারছে না,
আচ্ছা। কেন পাচ্ছে না? দমন করার বিশাল একটা টেকনিক রয়েছে। টেকনিক বলতে যে জিনিসটা আমি বলবো, যারা এই জিনিসটা সংগ্রহ করতে পারবে, যদি এই জিনিসটা তাদের কাছে রাখে, তাহলে কোনোভাবেই শত্রু তাকে দমন করতে পারবে না, শত্রু তাকে দেখে ভয় পাবে। আচ্ছা। সেটা আমি বলে দিই, বুনো শুয়োরের দাঁত। এমনি শুয়োর হলে হবে না, বুনো শুয়োর হতে হবে। বুনো শুয়োর। আচ্ছা এই বুনো শুয়োর কিন্তু হত্যা করলে হবে না, আচ্ছা। হত্যা করলে কোনো কাজ হবে না। হত্যা করে, যেমন এখন সব শুয়োর যেসব মার্ডার করছে, শুয়োর দাঁত পড়ে নিচ্ছে, ওসব কোনো কাজ নেই। ফালতু লোক দেখানো যে আমি দাঁত পড়েছি, কিন্তু আদৌ কোনো কাজ হবে না। আচ্ছা। এবার যদি বুনো শুয়োরের দাঁতটা যদি পড়া যায়, সেটা হচ্ছে আদিবাসী মানে সাঁওতাল, তাদের কাছে একমাত্র থাকে। আচ্ছা। কিন্তু যেটা হচ্ছে বয়স হয়ে গেছে, অটোমেটিক মারা গেছে, সেই সব দাঁত খসে খসে পড়েছে, সেই সব দাঁতে কাজ আছে, মানে স্বাভাবিক মৃত্যু। হ্যাঁ, স্বাভাবিক মৃত্যু। আচ্ছা। এবার এই দাঁত যদি নিয়ে যদি মন্ত্র পাঠ করে যে জাগিয়ে তাকে দেওয়া যায়, শত্রু কোনোভাবেই তাকে দমন করতে পারবে না, শত্রু তাকে দেখে ভয় পাবে। কিন্তু সাধারণ মানুষ তো পাবে না এই দাঁত। না, তার জন্য এটা কি তোমার কাছে পাওয়া যায়? হ্যাঁ, অবশ্যই তোমার কাছে এটা পাওয়া যায়? পাওয়া যায়। মানে যাদের দরকার তারা এটা তোমার কাছে যোগাযোগ করে অবশ্যই যোগাযোগ এটা করা যেতে পারে, পেয়ে যাবে। আচ্ছা, এই বশীকরণটা তুমি কিভাবে করো যদি আমাদের একটুখানি বিস্তারিত ভাবে তুমি যদি। দেখো, বশীকরণ তো আমি অনেকভাবে করি, কিন্তু সব থেকে মারাত্মক বশীকরণ, যাদের কাজ হচ্ছে না, চারিদিকে ঘুরে ঘুরে হয়রানি, প্রচুর টাকা খরচা করে ফেলেছে, সেই সব এর থেকে বলছি যে বশীকরণ আমি করে দেবো, 100% কাজ হবে। কিভাবে কাজ হবে, আমি কিভাবে করি? শ্মশান থেকে যে মরা দাহ করা হয়, যে ছাইটা হয়, সেই ছাইটা সঙ্গ করতে হবে, মানে আমাকে করতে হবে, মানে চিতাভস্যটা। হ্যাঁ, চিতাভস্য যে ছাইটা, সেই ছাইটা প্রথমত হলো। আর হচ্ছে কোনো ব্যক্তি যদি গলায় দড়ি দিয়ে মারা যায়, সেই দড়িটা কিন্তু তখন দেওয়া হয় শ্মশানে। সেই দড়িটা কিন্তু তখন দেওয়া হয়, ঠিক আছে? সেই দড়িটা সঙ্গ করতে হবে, এমনভাবে সঙ্গ করতে হবে কেউ না দেখে। মানে এটা হয়, মানে এরকম করা যায়? হ্যাঁ, অবশ্যই করা যায়। সেই দড়ি আর তার ছবি আর কিছু শ্মশানের কিছু জিনিস, সেগুলো হচ্ছে আমি বললাম না কেন, সবাই খারাপ কাজের জন্য, কিছু কিছু ব্যক্তি খারাপ কাজের জন্য ব্যবহার করে। এবার এইসব দ্রব্য দিয়ে আমি কাজ করে দেবো, সে পাগলের মতো ছুটতে বাধ্য হবে। সে যেখানে থাক বা যে অবস্থা থাক, তাকে খুঁজে বার করে নেবেই। সেইভাবে বশীকরণ আমি করে দেবো। কেন, বশীকরণ অনেক রকম আছে, হবেই বশীকরণ, কাজ হবেই, 100% কাজ হবে বশীকরণে। অনেক রকম বলতে? অনেক রকম বলতে বশীকরণ যেমন হচ্ছে সাপের খোলস। আচ্ছা, ঠিক আছে, সাপের খোলস। এই কোন সাপের খোলস সেটা আমি বলবো না, আচ্ছা, ঠিক আছে? এই সাপের খোলসটা, এই খোলস দিয়ে আমি বশীকরণ করে দেবো। তার সঙ্গে কস্তুরি কিন্তু লাগবেই, কস্তুরি মাস্ট, যে কোনো কাজ করতে গেলে কস্তুরি, এই কস্তুরি লাগবেই। এই কস্তুরি দিয়ে বশীকরণ, আর হচ্ছে সাপের খোলস, এটা দিয়ে বশীকরণ করা সম্ভব হবে। আচ্ছা, আর একটা ঘটনা আমি বলি, যেটা হচ্ছে বশীকরণ তো আমরা করছি, সব থেকে ভাইটাল জিনিস হচ্ছে জ্যোতিষটা জানা। আমি যদি জ্যোতিষটা ঠিকঠাক না জানি, তাহলে বশীকরণ করা অসম্ভব হয়ে ওঠে কিছু কিছু ক্ষেত্রে। কারণ হচ্ছে তার জন্মছকে আমাকে দেখতে হবে কোন গ্রহ কী এফেক্ট করছে, কী রকম। দেখা গেল অনেকে দিচ্ছে, অনেক তান্ত্রিক আছে যারা দিচ্ছে, ভালোভাবে কাজ করছে, কিন্তু কাজ হচ্ছে না। তার ছকটা দেখতে হবে কী রকম জায়গায় রয়েছে, কী সমস্যা রয়েছে। যদি আমি জ্যোতিষটা ভালো করে গণনা করে সেই জায়গাটা যদি আমি প্রতিকার করে দিই, মানে তন্ত্র মতে, তাহলে তার কাজ হবেই, গ্যারেন্টি, একেবারে একদম গ্যারান্টি, হবেই। এইটাই মানুষ ভুল করে, যে কার কাছে যাচ্ছে,
মানে এটা বুঝতে দেখো, পারে না। মানুষ তো আর বুঝতে পারছে না যে কার কাছে গেলে কে সঠিক কে বেসঠিক। আচ্ছা, আমি শোনো, হ্যাঁ বলো বলো। আমি বলছি যে এই সঠিক আর বেঠিকের কথাটা যখন বললে, তখন আমার জানতে ইচ্ছা করছে আমাদের গোচাই ঠাকুরের আড্ডার দর্শকদের উদ্দেশ্যে জানতে ইচ্ছা করছে যে মানুষ কি বুঝতে পারে যে কে সঠিক জ্যোতিষ বা কার কাছে যাওয়া উচিত? এটার কি কোনো রাস্তা আছে বা কোনো লক্ষণ আছে যে কে সঠিক আমার জন্য? এটা কি বোঝা যায়? না, কখনোই বোঝা যায় না। কি বোঝা করে যায় না বুঝবে না? সে? এই জন্যই এত স্ক্যাম হয়, বলো। অবশ্যই। আর এখন ম্যাক্সিমাম অনলাইন হয়ে গেছে তো, ঠিক আছে, এ দিচ্ছে সে দিচ্ছে, কোনোভাবেই কাজ করছে না, ঠিক আছে, মানে বুঝা অসম্ভব ব্যাপার। উম, মানুষ কখনো বুঝতে পারে না যে কার কাছে যাব। হুম, দেখো, কোন ডাক্তার ভালো কি না ভালো তুমি বুঝতে পারবে না। হুম। পারবে কি? যতক্ষণ না আমি হ্যাঁ, যাচ্ছি যাচ্ছ। শুট করছে কিনা হ্যাঁ, ব্যাপার। একদম একদম। আচ্ছা, এখানে কোথাও একটা বিশ্বাসের ব্যাপার তো থাকেই, বলো। যে মানুষ অনেকেই তো আছে যে অবিশ্বাস নিয়ে অনেকেই আছে, চলো গেলাম, হলো না হ্যাঁ, হলো না। একটা দারুণ একটা প্রশ্ন করেছো। যারা আসবেন, অবিশ্বাস নিয়ে আসবেন না, বিশ্বাস নিয়ে আসবেন। কাজ করে দেওয়া দায়িত্ব আমার। মানে বিশ্বাসটা রাখতে হবে। বিশ্বাসটা রাখতে হবে। ও হবে কি হবে না, যাবো, ঠিক আছে? হ্যাঁ, মানে এই দোটানা নিয়ে ধারণাগুলো আসতে হবে না, আসার কোনো দরকার নেই, ঠিক আছে? যদি পজিটিভ ভাবনা থাকে মাথার মধ্যে তবেই আসবেন। নেগেটিভ ভাবনা থাকলে আসার কোনো দরকার নেই। নেগেটিভ মাইন্ড নিয়ে আসবেন না। যে কোনো কাজ, আপনি যে কোনো কর্মে যাচ্ছেন বা কাজে যাচ্ছেন, আপনি যদি নেগেটিভ মাইন্ড নিয়ে যান, কোনোভাবেই কাজ হবে না। হবে কি? ধরো তুমি ইন্টারভিউ দিতে যাচ্ছ, তোমার মনের মধ্যে ভয় রয়েছে, হবে তো হবে তো, আরে নিজেই তো নার্ভাস আগের থেকে, ঠিক। তাহলে কি করে হবে কাজটা? তা আগে ইন্টারভিউ ফেল হয়ে যাবে, যা ফেল। পজিটিভিটিটা আগে খুব পজিটিভ, যে আমি পারবো, ঠিক। আমার পারতে হবে। যদি আমি পজিটিভ ভাবনা নিয়ে যাই, সেই কাজ হবেই হবে। সেই ইন্টারভিউ হোক আর যে জায়গায় যাক না কেন, যে কোনো ক্ষেত্রে, যে কোনো ক্ষেত্রে আমি রানে পাস করবোই করবো। আচ্ছা, তুমি তো তারাপীঠ মহাশ্মশানে সাধনা করো, এরকম কোনো ঘটনা আছে যেটা তুমি ভয় পেয়ে গেছিলে? এরকম কোনো কাজ অবশ্যই আছে। আমাদের একটু শোনাও। দেখো, তারাপীঠে মহাশ্মশানে যখন আমি কাজ করছিলাম, তখন সারা রাত ধরে পুরো শ্মশানে, যেখানে মরা পোড়ানো হয়, এখন তো চুল্লিও হয়ে গেছে, তার পাশে যেটা কাঠে পোড়ানো হয়, তখন তাও মোটামুটি ধরো 10 বছরের কথা বলছি আমি, ঠিক আছে? এখন তো আর ভয় পাই না, এখন অভ্যাস হয়ে গেছে, করতে করতে অভ্যাস হয়ে গেছে। কে পাইতে যাচ্ছে, কে করছে, ও কোনো চাপ নেই, ঠিক আছে? তাদেরকে বলি বস, ঠিক আছে, আত্মাকে বলি বস, ঠিক আছে, ওটা নিয়ে এখন চাপ নেই। যেমন মহাশ্মশানে বসে আমি কাজ করছিলাম, সাইডে মরা পোড়াচ্ছিল, আমরা দুজন ছিলাম। হট করে পাশের একজন ব্যক্তি বলছে, আমি ক্রিয়া করার জন্যই গিয়েছিলাম। আচ্ছা। যে ব্যক্তিটা যার কথা ছিল, উনি বললো আমি শ্মশানে ঢুকবো না, আমার ভয় লাগছে। তো এখন তো ভালো হয়ে গেছে, এখন যে কেউ ঢুকতে পারবে। আগের কথা ভাবো না, আগে শ্মশানে ঢুকতেই ভয় পেত, কোনো লাইট নেই, কিছু না, সেই কাটি চলে। তখন সেই সময়ে মানে দুজন আছি, পায়ে যে গ্যাট চলে যাচ্ছে, মানে স্যাট করে ঘুরে যাচ্ছে। আমি কিন্তু দেখিনি প্রথমত, ঠিক আছে? যে পাশের জন ছিল, সে বলছে আমার পেছন দিয়ে যেন কে যেন চলে গেল। আলাম যেতে পারে, না যাওয়ার কিছু নেই, এটা শ্মশান তো, ভয় দেখাতেই পারে। এবার হট করে আমার ঘাড়ে চেপে বসলো, মানে ভারী, মানে সেটা দেখা তো যাচ্ছে না, ভারী, মানে ফিল করা যাচ্ছে। ওয়েট, ঠিক আছে, যে এরকম ছিলাম, এই পুজো হয়ে গেলাম, ঠিক আছে? এই আমি বললাম, দেখ আমার ঘাড়ে কিন্তু বসে আছে, ঠিক আছে? এবার যদি সেই টাইমে যদি আমি ভয় পেতাম, তাহলে আমাকে অ্যাটাক করে দিত ওখানে। ভয় পেলে হবে না। তখন সেখান থেকে মন্ত্র দিয়ে আমি বেরিয়ে এসেছি আর ক্রিয়া করে চলে এসেছি। প্রথমে ওখানে ক্রিয়া করলে কোনো আত্মা, পেট আত্মা ক্রিয়া করতে দেবে না। আচ্ছা। ক্রিয়া করতে দেবে না, বিশেষ করে শ্মশানে। এখন তো কোনো ব্যাপার না, এখন যে কেউ ঢুকে যেতে পারে, ঠিক আছে? এখন চলে, হ্যাঁ কি ব্যাপার, তুই চলে যাচ্ছি, ঠিক আছে? এখন আগের কথা ভাবো না, আগে শ্মশান কি ছিল, কে ঢুকতে পারতো না, তখন এত ক্রাউডও ছিল না। না না না, এত ক্রাউড ছিল না, না। এবং অন্ধকার একটা ব্যাপার, অন্ধকার, একটা বিকট একটা অন্ধকার, আর যে কেউ ভয় পেয়ে যাবে, ভয় পেত, ঠিক। হ্যাঁ, যে পাশ দিয়ে চলে যাচ্ছে, ঘাড়ে চেপে উঠছে, গাটা ভারী হয়ে যাচ্ছে, এরকম। তো এরকম অনেক ঘটনা রয়েছে, মানে এগুলো করতে করতে অভ্যাস হয়ে গেছে, এখন আর কিছু মনে হয় না। আচ্ছা, যখন আমরা এই তন্ত্রতান্ত্রিক শ্মশান নিয়ে কথা বলছি,
একটা তন্ত্র আছে মায়াং তন্ত্র, মানে খুব আমি শুনেছি যে কালা জাদুর রাজ্য মায়াং, আমি একদম যেটা রাইট রাইট জেনেছি বা জানি, আমি যেটা আসামে, আসাম এই মায়াং তন্ত্র কি সত্যি ভয়ঙ্কর? অবশ্যই ভয়ঙ্কর। আমি মায়াং তন্ত্র মানে আসামে গিয়ে আমি মানে তাদের সাথে কথা বলে এমনকি কাজ করেছি, তাই? তাদের সাথে বসে কাজ করেছি। আচ্ছা। মায়াং তন্ত্র আমি অনেকভাবে কালা জাদু যেটা বলে, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, কালা জাদুর গ্রাম বলা হ্যাঁ হয়। গ্রাম, ওখানে সবাই তান্ত্রিক, হুম, ছোট ছোট বাচ্চা থেকে বুড়ো বয়সে সবাই তান্ত্রিক। হুম, ওই মায়াং তন্ত্রে বসে কাজ করেছি আমি, মানে ওখান থেকে। ওখানে গিয়ে ঠিক আছে, আমি ক্লায়েন্টদের ভিডিও কলে দেখিয়ে দিয়েছি যে কালা জাদু, ওই দেখা গেল কালা জাদু মানে এমন একটা এফেক্ট, মানে বশীকরণের কাজে বা যে কোনো কাজের জন্য যদি ওখানে গিয়ে কাজ করা যায় সে কাজ হবে। মায়াং তন্ত্র মানে কালা জাদুর দেশ যেটা বলা হয়, হ্যাঁ ঠিক আছে, মায়াং। সবাই হয়তো শুনে থাকবে। এখন ওই জায়গাটা একটা বিকট একটা জায়গা আছে, সেখানে সেখানে বসে কাজ করলে খুব কাজ হয়। মানে একটা পাথর আছে, আচ্ছা সে পাথরে শশ শশ করে আওয়াজ হবে, মানে ওই পাথরে বসে কাজ করতে হবে। আচ্ছা। এবার সবাই ওখানে তান্ত্রিক, হুম, সবাই জানে মায়াং তন্ত্র, কিন্তু এখন অনেকটা তারা কমিয়ে দিয়েছে, মানে সেরকম কাজ করে না এখন আর। মানে কাজ করলেও যেসব জিনিসগুলো আগে পাওয়া যেত এখন আর পাওয়া যাচ্ছে না। আচ্ছা মায়াং তন্ত্র মানে এখনও চলে, আমরা বছরে 2 বার যাই আচ্ছা ওখানে কাজ করার জন্য। আচ্ছা। ঠিক আছে, ওখানে সাধনা করে তারপরে যে যে পাথরটার কথা বলছি, যে ওখানে শশ করে আওয়াজ হবে, ঠিক আছে, ধ্যানে বসতে হবে। ধ্যানে বসার পর অনেকে বসতে পারবে না, যারা প্রথম যাবে, হট করে যারা নতুন তন্ত্র জগতে নেমেছে, যদি হট করে পাথরে বসে যদি ক্রিয়াটা করে কোনোভাবে করতে পারবে না, মানে ভাবে লাফাবে পুরো একদম। ঠিক আছে, আর শশ করে পরে কান একেবারে খেয়ে নেবে পুরো একদম। আচ্ছা, তুমি তো এইসব তন্ত্রের অনেক কাজ করো, প্রেতাত্মা কি সত্যি আছে বা প্রেত আছে? দেখো, আমি এটা তোমায় বলতে চাই, তুমি কি ভূত বিশ্বাস করো? হ্যাঁ কি না? ভূত বিশ্বাস করো, হ্যাঁ কি না? হ্যাঁ করো, তাই তো? হুম, আচ্ছা, ঠাকুর কি বিশ্বাস করো? হুম, ভগবান? হুম, তুমি যখন বিশ্বাস করো, অনেকে করে না। হুম, দেখো, আমার কথা হচ্ছে, যখন ঠাকুর ছিল, মানে ভগবান যখন ছিল, তখন প্রেতাত্মাও আছে, আত্মা। নিশ্চয় শুনেছ, মানুষ যখন মৃত্যুবরণ করে বা যখন মরে যায়, তখন তার আত্মাটা বেরিয়ে যায়, তাই তো? আত্মা কিন্তু ঘোরাফেরা করে। যখন মানুষ কান্নাকাটি করে, তখন কিন্তু আত্মা ডাকে, আমি আছি। আত্মা তখন ওই ডেড বডির ওপর ঢুকার চেষ্টা করে। আচ্ছা, তার মানে ওই মারা যাওয়ার পর বডিটা যখন থাকে, আত্মা তার চারপাশেই থাকে। হ্যাঁ, চারপাশে ঘোরাঘুরি করে। আত্মা চেষ্টা করে যে ওই দেহের মধ্যে ঢোকার, কিন্তু ঢুকতে পারে না। যখন কান্নাকাটি করে আত্মীয় স্বজন, তখন বা ছেলে মেয়ে যারা থাকে, ঠিক আছে, তাদেরকে পুরো একদম কাছে ডাকে, আমি আছি আছি, ঠিক আছে, কোনো তার কথা কোনো সাড়া দেয় না। তখন আত্মা খুব কষ্ট পায়, আত্মা তখন কান্নাকাটি শুরু করে দেয় যে আমার কথা কেউ শুনতে পাচ্ছে না। এই যে পিণ্ডিটা দেওয়া হয় কেন? হ্যাঁ, এই আত্মাকে শান্তি দেওয়ার জন্য। কিন্তু এরকম অনেকই হয় যে যারা ধরো বেওয়ারিশ, মানে ধরো তাদের সেই খুঁজে পাওয়া গেল না, কোনো মানে সেই লাশের আত্মীয় স্বজনদের খুঁজে পাওয়া গেল না, হ্যাঁ, তাদের তো শ্রাদ্ধ শান্তি কাজ হলো না, তো না। তাদের আত্মাটা কি হয়? যারা মারা যাচ্ছে, মানে তাদের কোনো ঠিকানা নেই, কিছু নেই, ঠিক আছে, হুম, দেখবে তাদের বাড়িতে অত্যাচার হচ্ছে, মানে হচ্ছে ভয় ভীতি, ভয় পাচ্ছে। নিশ্চয় শুনেছ তুমি, মানে হচ্ছে কারোর আত্মা, মানে ভূত, মানে হচ্ছে তার আত্মাটা, তার মধ্যে যদি কোনো ছেলে মারা যায়, তাহলে মেয়ের মধ্যে প্রবেশ করবে, যদি কোনো মেয়ে মারা যায় তাহলে ছেলের মধ্যে প্রবেশ করবে। ও, মানে ক্রস দেখো না, হবে। যে পাগল হয়ে যায়, ইয়ে হয়ে যায়, ঠিক আছে, মানে হচ্ছে যাকে তাকে মানে এফেক্ট, মানে কি বলবো আর কি, ধরে নেয়। ধরে নেয়, ঠিক আছে, ভয় পায়, মানে তার মধ্যে আত্মা ঢুকে আছে, পেট আত্মা ঢুকে আছে। হুম। হ্যাঁ, মানে এবার- এই ভূতে ধরাটা হয়, হ্যাঁ, অবশ্যই হয়। যে ভূতে ধরে বা হ্যাঁ। খিঁচুনি দেয়, হুম, যেগুলো আমরা ভিডিও দেখি সোশ্যাল হ্যাঁ, মিডিয়াতে, অবশ্যই, একদম একদম। এগুলো হয়। হ্যাঁ, আত্মা, ওই আত্মাকে যদি পিণ্ডি, যদি যে ব্যক্তি মারা যাচ্ছে, যদি তার পিণ্ডি যদি না দেওয়া হয়, তার এফেক্ট করবে, তার মধ্যে আত্মা প্রবেশ করবে, জ্বালাতন করবে, ঘুমাতে দেবে না, সবসময় জ্বালাতন। যতদিন পিণ্ডি না দেওয়া হচ্ছে,
সে যেখানেই মরুক বা যে অবস্থায় মরুক, সে বলে না পিণ্ডি দিতে হবে, পিণ্ডি না দিলে মুক্তি নেই, না উদ্ধার মুক্তি হবে নেই, না। হ্যাঁ মুক্তি হতে পারবে না। পিণ্ডি দেওয়া হবে, তারপর সেই আত্মা শান্তি পাবে। আচ্ছা, তার মানে আত্মার অস্তিত্ব আছে। অবশ্যই আত্মার অস্তিত্ব আছে, আমরা জানি না, ঠিক আছে, যে এটা পুরো একদম কি বলবো শাস্ত্রসম্মত। স্বাস্থ্য বা হচ্ছে নিশ্চয়ই এটা আছে, অবশ্যই আছে জিনিসটা, এগুলো হয় আছে। আর আত্মা পিণ্ডি যদি না দেওয়া যায়, আত্মা খুব জ্বালাতন করে তাকে শেষ করে একদম দেবে শেষ একেবারে। করে দেবে, ঠিক আছে। তাই সবাই এবার পিণ্ডি দেয়, হরিনাম দেয়, হরে কৃষ্ণ গান টান দিয়ে, ঠিক আছে, আত্মাকে শান্তি করে তারপর আত্মাকে পাঠানো হয়। বশীকরণ যদি করতে হয় মানে ভালোভাবে করতে হবে, মানে অনেকে ইয়ে করে যে বশীকরণ হচ্ছে না দাদা, ঠিক আছে, আমি করে দেবো, চোখের সামনে বসে কাজ করে দেবো, তারাপীঠ মহাশ্মশানে বসে কাজ করে দেবো, তার সামনে বসে, যত বড় কঠিন কাজই হোক না কেন তার সামনে বসে সারা রাত ধরে হোমযজ্ঞ করে কাজ করে দেবো। বান কাটাতে পারছে না কেউ, একবার যোগাযোগ করুক, বান কাটিয়ে দেবো, কোনো চিন্তা নেই, ঠিক আছে, আছি। দেখো একটা কথা আমি বলি, আমি যদি কাউকে ঠকাই, আমাকে ঠকতে হবে, কারণ এটা মাথায় রাখতে হবে, ব্যাকফায়ার ঠিক আছে? তো হতেই হ্যাঁ পারে। হতেই হবে, ঠিক আছে। তাই যতটা পারবো আমি সচ্চাভাবে কাজ করব, ঠিক আছে, কাজ 100% হবেই, ভালোভাবে কাজ করব, মানুষের ভালো করব তো ক্ষতি করব না। আচ্ছা, এখানে আরেকটা জিনিস আমার হঠাৎ করে মনে পড়লো, তুমি বশীকরণ নিয়ে যখন বললে কথাটা, সেটা হচ্ছে আমরা বাসে ট্রেনে বিভিন্ন অ্যাড দেখতে পাই হ্যাঁ। যে 1 ঘন্টায় বশীকরণ, 2 মিনিটে বশীকরণ বা 3 দিনে ওইগুলো পুরো বশীকরণ, ফেক, এগুলো হয়, মানে একটা পুরো ফোন fake। নাম্বার দেওয়া থাকে। পুরো ফেক। 1 ঘন্টা, 2 ঘন্টা, 5 ঘন্টা, 3 দিন 4 দিনে কোনো বশীকরণ হয় না। আচ্ছা, বশীকরণ করতে হলে একটা টাইমের দরকার, নির্দিষ্ট টাইমের দরকার, যার টাইম আছে সে বশীকরণ করো। ওই আমার একদিনে বশীকরণ দরকার, তার টাকাটা ফালতু জলে চলে যাবে, মানে এটা একটা লেন্দি প্রসেস, একদম, ঠিক আছে। সময় লাগে। বশীকরণ হয়, সময় লাগে, যে কোনো কাজ বানু কাটানো যায়, ঠিক আছে, সব কিছু, স্বামী স্ত্রীর মধ্যে অশান্তি গণ্ডগোল সেটাও ঠিক করা যাবে, সন্তানদের পড়াশোনায় মন বসছে না সেটাও করা যাবে। হ্যাঁ ভালো কথা, সন্তানের যদি পড়াশোনায় মন যদি না বসে, আমার সাথে যোগাযোগ করবেন, 1 টাকাও লাগবে না, পুরো ফ্রি। কোনো সন্তানের পড়াশোনায় মন বসছে না, সন্তান খুব চঞ্চল, তাদের জন্য রেডিমি পুরো ফ্রি, মানে টাকা পয়সা 1 টাকাও নেব না আমি, মানে রেমেডির জন্য কোনো টাকা নেবে না। কোনো টাকা নেব না, অনলি সন্তানের জন্য, ঠিক আছে। এটা মানে যাদের সন্তান খুব দুরন্ত চঞ্চল বা পড়াশোনায় মন বসছে না, আমার সাথে যোগাযোগ করবেন, আমি ফ্রিতে কাজ করে দেবো, কোনো টাকা পয়সা লাগবে না। মানে আমি কি একটু জানতে পারি যে কি কাজ হবে এখানে, মানে রেমেডিটা কি একটু বলা যাবে? দেখো সন্তানের দেখা গেল সেই সন্তান প্রচণ্ড চঞ্চল, সন্তান বলতে দেখা গেল 18-র নিচে, আচ্ছা, ঠিক আছে, মানে স্টুডেন্ট, হ্যাঁ স্টুডেন্ট, উপরে হলে হবে না, 18-র নিচে হতে হবে। 18-র নিচে। হ্যাঁ। যদি সন্তানের দেখা গেল পড়াশোনায় মন বসছে না, আমি কিছু ক্রিয়া করে দেবো, গুপ্ত ক্রিয়া, ঠিক আছে, এগুলো যদি আমি এখানে মিডিয়ায় বলি, ঠিক আছে, তাহলে তারা করতে চাইবে, সে জায়গাটা বিপরীত হয়ে যাবে, আচ্ছা, মানে উল্টো বিপরীত হয়ে যাবে। আচ্ছা, তাই আমি এখানে বলবেন। এই বিষয় নিয়ে আলোচনা করব না। বেশ, আমি তো বলছি আমি এটার জন্য কোনো টাকা পয়সা নেব না। সেই যেসব সন্তান দুরন্ত চঞ্চল, ঠিক আছে, আমার কাছে আসুক, আমি পুরো হচ্ছে ফ্রিতে আমি জিনিস দিয়ে দেবো। আচ্ছা, তুমি যেহেতু অ্যাস্ট্রোলজার, তোমাকে আরেকটা প্রশ্ন করতে আমার খুব ইচ্ছা করছে, সেটা হচ্ছে বলো। দাদা, বিবাহের আগে অনেকেই কুষ্টি বিচার করায়, জাতক জাতিকার কুষ্টি বিচার করায়, এটা কি উচিত করানো? তোমার কি মত? দেখো, বিয়ের আগে জাতক জাতিকার যে কুষ্টিটা বিচার করেছে, বিচার করানোর পরেও তাদের মধ্যে ডিভোর্স হয়নি এমন কিছু না, ডিভোর্সও হয়েছে, আচ্ছা, ঠিক আছে। যে কুষ্টি বিচার করলেই যে সব ঠিকঠাক আছে, সব কিছু ঠিক আছে, সেও মাঙ্গলিক এও মাঙ্গলিক, তাহলে বিয়ে দেওয়া যাবে, তাহলে ঠিক আছে। কুষ্টি মেন হচ্ছে মাঙ্গলিকটাই দেখে, হ্যাঁ। যে তাদের মধ্যে মাঙ্গলিক বা কোনো সমস্যা আছে আছে কিনা, কিনা। ঠিক আছে, সেটাই দেখে। হ্যাঁ দুজনই তো মাঙ্গলিক, বা একজন মাঙ্গলিক আর একজন মাঙ্গলিক নেয়, তার মাঙ্গলিক কাটিয়ে দিল, হ্যাঁ, যে
দেখা গেল ছেলেটার মাঙ্গলিক নেই, হুম মেয়েটার মাঙ্গলিক আছে, হুম ঠিক আছে, তাহলে মেয়েটাকে মাঙ্গলিক কাটাতে হবে, এরকম কাটিয়েছে, কিন্তু মাঙ্গলিক কাটানোর পরে কাজ হচ্ছে না, তাদের মধ্যে ডিভোর্স হয়ে গেছে, এরকম কিন্তু হয়েছে। হুম তাই কুষ্টি বিচার করলেই যে সব ঠিকঠাক থাকলেই যে তাদের মধ্যে ডিভোর্স হবে না বা অশান্তি হবে না, এটা অবাস্তব। হুম। ধরো একজন মাঙ্গলিক নয়, এরকম ক্ষেত্রে কি দেখা গেছে যে তারা সুখে পরিবার মানে সুখে শান্তিতে হ্যাঁ, বাস অবশ্যই করছে? আছে। হ্যাঁ, মাঙ্গলিক কি হয়, মানে মাঙ্গলিকের যে ব্যাপারটা, কনসেপ্টটা, এটা নিয়ে মানুষের মধ্যে ভীষণ ভয় আছে। হ্যাঁ, এই যে মাঙ্গলিক, দেখা গেলো একটা মেয়ে মাঙ্গলিক বা একটা ছেলে মাঙ্গলিক নয়, হুম তাদের মধ্যে তাদের টাকা পয়সা নেই, খরচা করতে পারেনি, মাঙ্গলিক কাটায়নি, তারা কিন্তু সুখে সংসার করছে। হুম। তার মানে মাঙ্গলিকটা খুব একটা ফ্যাক্টর নয়। মাঙ্গলিক খুব একটা ফ্যাক্টর নয়, যারা হচ্ছে তাদের একটা ক্রিয়া আছে, সে ক্রিয়াটা করলে আর সমস্যা হয় না খুব একটা। যারা ভয় পায়, ভয় পাওয়াটা খুব খারাপ জিনিস। আমার মাঙ্গলিক, ঠিক আছে, আমি 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 আমার নিজের কুষ্টি পর্যন্ত দেখি না, আমি আমার নিজের হাত পর্যন্ত দেখি না, ওপরওয়ালা যেটা দিয়েছে লিখে সেটাই হবে আমার কপালে। কিন্তু একটা গার্ড দেওয়ার ব্যাপার আছে, যে গার্ডটা দিচ্ছি যাতে কিছু অসুবিধা না হয়। একটা জ্যোতিষীর কাজ কি? জ্যোতিষীর কাজ হচ্ছে যে ভালো পথে চালনা করা। একটি ব্যক্তি খারাপ পথে যাচ্ছে, সেই খারাপ পথ থেকে তাকে ভালো পথে এনে দেওয়া বা তাকে পাঠিয়ে দেওয়া, এটাই কিন্তু জ্যোতিষীর কাজ। এটা জ্যোতিষীর কাজ হচ্ছে এটাই। আচ্ছা, আমরা যখন অ্যাস্ট্রোলজি নিয়ে কথাই বলছি, অ্যাস্ট্রোলজির আরেকটা খুব ভাইটাল জিনিস, সেটা হচ্ছে যে পিতৃদোষ। এই বিষয়টা তুমি যদি একটুখানি আমাদের পিতৃদোষ একটা দারুণ একটা কোশ্চেন করেছো আমাকে। এই পিতৃদোষ একটা মারাত্মক একটা এফেক্ট। কীরকম? প্রথমে বলছিলাম না যে ওই যে আত্মা, ঠিক আছে, এই পিতৃদোষ হচ্ছে জন্মের পর মানে হচ্ছে দেখা গেল তার খণ্ডন করা হয়নি, মানে হচ্ছে তাকে পিণ্ডি দেওয়া হয়নি, আচ্ছা, ঠিক আছে, তার কিন্তু পিতৃদোষ থেকে যাবে। মানে পিতৃদোষটা কি? পিতৃদোষ হচ্ছে যে কোনো কাজে যাচ্ছে, সেই কাজ সাকসেসফুল হচ্ছে না, মানে কাজে বাধা, সব কিছু বাধা, অশান্তি, গণ্ডগোল লেগেই আছে, স্বামী স্ত্রীর মধ্যে অশান্তি, গণ্ডগোল, ঝামেলা লেগেই আছে, তাহলে বাড়িতে ঘুমাতে পারছে না, এটা কিছু কিছু পিতৃদোষের থেকে হয়। এই পিতৃদোষ কাটানোর জন্য ওই যে তার ওটা ক্রিয়া আছে, সেই ক্রিয়াটা করলে পিতৃদোষ কেটে যাবে, তাহলে কিন্তু আবার সব ঠিকঠাক জায়গায় চলে আসবে। আচ্ছা, তো মানুষ কি করে বুঝবে যে তার পিতৃদোষ আছে? মানে এটা বিচার করা যায় বা গণনা করা যায়? হ্যাঁ, অবশ্যই তার ছক দেখে বিচার করা যাবে তার পিতৃদোষ আছে কিনা। ও, এটা মানে জন্ম ছকে এটা হ্যাঁ, পাওয়া যায়? পাওয়া যাবে, আচ্ছা ঠিক আছে, যে তার পিতৃদোষ আছে কিনা সেটা জানা যাবে। আচ্ছা আচ্ছা, আরেকটা যেটা ইম্পর্টেন্ট জিনিস অ্যাস্ট্রোলজির ক্ষেত্রে ভীষণ প্রশ্নটা আসে, সেটা হচ্ছে যে কারোর যদি শনির সাড়ে সাথী চলে, সেই সময় কি তার ওপর কোনো খারাপ এফেক্ট পড়ে? মানে ভালো কাজে কি বাধা আসতে পারে? অবশ্যই, যদি সাড়ে সাথী যদি চলে যে খারাপ এফেক্ট আসবে এমন কোনো ব্যাপার নেই, ভালো আসতে পারে, কিন্তু সাড়ে সাথী চললে ম্যাক্সিমাম খারাপ দিকটাই আমি দেখেছি। আচ্ছা, কেন খারাপ দিকটা বলতে দেখা গেল তাকে পুরো শেষ করে দেবে, মানে শেষ বলতে তাকে মারবে না, মানে এতটা দুঃখ কষ্ট দেবে, মানে কাজে কর্মে, ঠিক আছে, যে কোনো দেখা গেল টাকা ইনকাম করছে, হট করে টাকা দিচ্ছে নেই, টাকা শেষ, মানে কষ্ট, শনি খুব কষ্ট দেবে। আচ্ছা, এই কষ্ট দিতে দিতে এমন হয়ে যাবে সে পুরো নাজের, তাকে মারবে না, শনি কাউকে মারে না। আচ্ছা, সেটাও ছক দেখে বিচার করা যায়, ছক দেখলে বোঝা যাবে তার শনির সাড়ে সাথী চলছে কিনা। তার মধ্যে গার্ড আছে, গার্ড দিলে কিছুটা এফেক্ট পাওয়া যায়, পুরোপুরি পাবে না, কিছুটা হলেও কষ্ট পাবে। 2.5 বছর পর তো কাটবে, 2.5 বছর তাকে কষ্ট করতে হবে। অনেক অনেক ধন্যবাদ দাদা, আজকে গোসাই ঠাকুরের আড্ডায় এতটা সময় দেওয়ার জন্য। আপনাদের বলি, ডেসক্রিপশন বক্সে দাদার নাম্বার তো দেয়াই আছে এবং স্ক্রিনে তো নাম্বার যাচ্ছে, আপনারা চাইলে যোগাযোগ করতে পারেন। আপনারা যদি মনে করেন যে আপনারা বিপদে আছেন, তাহলে দাদার সাথে যোগাযোগ করতেই পারেন। আজকের মতন এই এপিসোড এখানেই শেষ। দেখা হচ্ছে আগামী সপ্তাহে নতুন কোনো অতিথির সাথে, নতুন কোনো বিষয় নিয়ে। ততক্ষণ দেখতে থাকুন গোসাই ঠাকুরের আড্ডা। আর কেমন লাগলো আজকের এপিসোডটা জানাতে কিন্তু একদম ভুলবেন না। নমস্কার।